তুমি যদি আমাকে ভ্যালু না দাও তাহলে আমার তো এখানে কাজ করার কোনো মানে হয় না। আমার সিনেমা দেখে তো তুমি শিখবে না। এই দেওয়ালগুলো গণ্ডিগুলোর ওপরে আমি জানেন কি করতে চাই, প্রাতকৃত্য। আমি তো পড়াশোনাই জানি না, তুমি এসো আমার সাথে ডিবেট করতে কোনো একটা সাবজেক্টে, ডাকো না কোনো বুদ্ধিজীবীকে বাঙালি। আমার কোনো সিনেমা কোনো বাঙালি কিংবা কোনো ভারতীয় একটা পয়সাও দিয়ে দেখেননি। শ্রীয়ের ব্যাপারে সবার কৌতূহলটা শুধুমাত্র তার শরীরেই আটকে আছে। কোথায় ভ্যালু আমার? আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, কী বলো, লজ্জা দিও না ভাই। চেনা ছককে বুড়ো আঙুল দেখিয়ে এক অন্য পৃথিবীতে বাঁচার ইচ্ছা পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউএ। কেন তিনি আজও আউটসাইডার? বাংলা সিনেমায় সাহসের অভাব থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির স্ক্রিনিং কমিটি, নিজের যাপন ও দর্শন নিয়ে আনন্দবাজার.com-এর মুখোমুখি কিউ। কাজ কোনোদিনই আসেনি। হ্যাঁ, কাজ সমস্ত তৈরি করতে হচ্ছে ফ্রম স্ক্র্যাচ। কারণ আমি যে ধরনের কাজ করতে চাইছিলাম তার খুব একটা নিদর্শন এদিকে ছিল না। মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা করা এবং তার যে পদ্ধতি সেটা 90s-এর পরে চেঞ্জ হয়ে যায়। আগে একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের ব্যাপার ছিল, যেটাকে প্যারালাল সিনেমা বলতো, যেগুলো ধরে আমরা এখনও ঝুলছি। বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছি ব্যাপারটা নিয়ে? ওই জিনিসটা কিন্তু স্টেট সাপোর্টে চলতো এবং বিভিন্ন রকম সাবসিডি পেত। তারপর সেগুলো বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের পুরো কালচারটা উইক হয়ে যায়, ওই জায়গাটা আর কেউ কাজ করে না। কিন্তু 2000 সালের পর থেকে দেখা যায় যে অনেক মানুষ, আর্টিস্টরা ভাবছে যে এভাবে করা উচিত, এবং ভারতবর্ষের বিভিন্ন দিকেই এই নিয়ে কাজ হচ্ছিল। আমি খুবই লাকি যে আই ওয়াজ পসিবলি দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকচুয়ালি গেট ইট ডান। কিন্তু আরও হয়তো 4-5 জন তো ডেফিনেটলি ছিলেন, তারাও কিন্তু করছিলেন, এবং তারা পরবর্তী সময় তারাও বিরাট ডিরেক্টর হয়েছেন। সেই কাজগুলো বড়োভাবে মানে রিসিভ হয়েছে। আমি যেরকম বাংলা ভাষায় করে বার্লিনে দেখাচ্ছি, সেও তেমনি মারাঠিতে করে ম্যানচেস্টারে দেখাচ্ছে। কিন্তু তার সিনেমাটার একটা ভ্যালিউ মহারাষ্ট্রতেও আছে। মহারাষ্ট্র তাকে একটা ভ্যালু দিচ্ছে, তেলেঙ্গানা তাকে একটা ভ্যালু দিচ্ছে, তামিলনাড়ু তাকে একটা ভ্যালু দিচ্ছে। তুমি যদি আমাকে ভ্যালু না দাও তাহলে আমার তো এখানে কাজ করার কোনো মানে হয় না। কোথায় ভ্যালু আমার? আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, কী বলো, লজ্জা দিও না ভাই। হ্যাঁ, কী বলবো বোনটি। হ্যাঁ, আমাদের এখানে কোনো ভ্যালু নেই। আমরা যে কাজ করি তার কোনো ভ্যালু নেই। নতুন কাজ, নতুন যারা ভাবছে, ভাবনা চিন্তা যারা করে, তাদের কখনো কিচ্ছু করতে দেওয়া হয় না। কিন্তু আবার অদ্ভুতভাবে এখানেই করা যায়, সেটাও সত্যি যে এখানেই করা যায়। বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোরে কিন্তু করা যাবে না। এটা কিন্তু আমার মতো একজন বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোরে বেঁচে থাকতে পারতো না, কারণ আমি কোনো কমার্শিয়াল কাজ করিনি গত 20 বছরে। এবারে ওই সময় একটা পুরো ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার জন্য ওটা। এটাও জানি যে লোকজন, কিছু লোক চায়, কিছু মানুষ ভালোবাসে ওটা, এবং সেটা অল্প সংখ্যক হলেও তাদের ভালো লাগাটা কিন্তু ওই মৌখিক ভালো লাগা নয়। তাদের জীবনে একটা আমূল কিছু একটা পরিবর্তন হয়ে গেছে ওই সময়টার জন্য। আমার কাজ যার মধ্যে ইনক্লুডেড। ওয়ান অফ দ্য থিংস ইজ মাই ওয়ার্ক। গান্ডু হচ্ছে প্রথম যেটা ডিএসএলআর ক্যামেরাতে শ্যুট করে, অর্থাৎ যে ক্যামেরায় ফিল্ম শ্যুট করা যায় না সেই ক্যামেরায় শ্যুট করে, কিংবা যেত না। আমার সিনেমার পরে কিন্তু ডিএসএলআর ফিল্ম শ্যুটিংয়ের জন্য ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, যখন এটা মেইন স্ট্রিম হয়ে গেল, মানে ওয়ার্ল্ড ওয়াইড মেইন স্ট্রিম হয়ে গেল যে এটা দিয়ে করা যায়। কিন্তু বার্লিনে অনেকেই দেখতে এসেছিলেন, টেকনিশিয়ানরা দেখতে এসেছিলেন যে হলো কী করে এটা। হ্যাঁ, সুতরাং সেটা ছাড়াও আমাদের একটা বিরাট কাজ হয়েছিল যে 2016 সালে নেটফ্লিক্স লঞ্চড ইন এশিয়া উইথ মাই ফিল্মস, এবং বাংলা সিনেমা আর নেটফ্লিক্সে কিন্তু দেখা যায় না, আমার সিনেমাগুলো এখনও আছে। এমনিই কম। অনেক দিন আগে বিরাট সাহসী সিনেমা, এত সাহসী জিনিস করে ফেলেছে বাঙালি, তারপরে বোধহয় সাহসটা কম পড়ে গেছিল, সাহসের রসদ ফুরিয়ে গেছিল। আর তার সাথে আছে মানে
মিডিয়া এবং আমাদের বুদ্ধিজীবী সমাজ তারা পরের পর জিনিস এমন করে গেছে যাতে সিনটা ডেভেলপ করেনি। না বলতে বলতে তো এই অবস্থায় দাঁড়িয়েছে যে সব হল বন্ধ হয়ে যাচ্ছে। দর্শককে দোষ দিয়ে লাভ নেই। দোষ যদি দিতেই হয় তাহলে দোষ দিতে হবে যারা ঠিক করছে তাদের। এই ঠিক কারা করছে? সমাজে কিছু মানুষ, সেটা কিছু ইম্পর্টেন্ট চোখ হোল্ড পয়েন্টস বলে এগুলো। যেমন ডিস্ট্রিবিউশন, ফিল্ম ডিস্ট্রিবিউশন ওয়াজ আ মাফিয়া স্ট্রং হোল্ড ফর দ্য লংগেস্ট টাইম ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এবং তারপরে এখন পুরোপুরি কর্পোরেট হয়ে গেছে। মধ্যিখানে একটা পিরিয়ড ছিল সেটা হেভি, যেখানে মাফিয়া টু কর্পোরেট, মানে দুটোই মাফিয়া। তো ফাইনালি ইউ আর গোয়িং ফ্রম আনঅর্গানাইজড ক্রিমিনালস টু অর্গানাইজড ক্রিমিনালস। মাঝখানের যে জায়গাটা, ওটাতে আমরা বাঁচবো, আর ওটাতে আমাদের বাঁচার মানে তাগিদ, সেটা আর্টিস্টদেরই করতে হবে, কারণ এরা করবে না, এবং দর্শকরা সেটা দেখে ইন্সপায়ার্ড হবেন। গণ্ডি তো কোনো ব্যাপারেই গণ্ডি আমার নেই, বা হ্যাঁ, বাউন্ডারিজ ইজ আ ভেরি ভেরি কমপ্লেক্স কনসেপ্ট। শ্লীল অশ্লীল যেটা কথাটা আমরা খুব সহজেই বলি, যেমন আরেকটা কথা আমরা বলি অবাঙালি কিংবা নন বেঙ্গলি। এই কথাগুলো যদি এখানে না থেকে, এখানকার পার্সপেক্টিভে না ভেবে, নিজেকে একটু ট্রান্সপোজ করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় এবং এই কথাগুলো শোনা যায়, তখনই বোঝা যাবে এইগুলো কপি বুক রেসিজম। সো আই হ্যাভ নেভার বিলিভড ইন দ্যাট। আমি এখানে ওইভাবে বলতে পারছি না, আমি অনেক জায়গায় বলেছি আমি কি কি করতে চাই এটার সঙ্গে। এই দেওয়ালগুলো, গণ্ডিগুলোর ওপরে আমি জানেন কি করতে চাই, প্রাতকৃত্য। অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাখ্যা করার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ আমার জেনারেশনের দায়িত্ব ছিল সিনেমাটা বানানোর, আমি বানিয়ে দিয়েছি লাভ ইন ইন্ডিয়া। একটা তথ্যচিত্র এটার উপরে, দরকার হলে দেখে নিতে পারেন কেউ, ইউটিউবে ফ্রিতে দেখা যায়, আমার ছবি ফ্রিতে দেখা যায় আবার। হ্যাঁ, আমি পুরোটাই সমাজসেবার, মানুষ কল্যাণের আমি বিশ্বাস করি এবং সমাজসেবা করে চলেছি আমি 20 বছর ধরে। আমার কোনো সিনেমা কোনো বাঙালি কিংবা কোনো ভারতীয় একটা পয়সাও দিয়ে দেখেননি। আই এম ভেরি ভেরি হ্যাপি টু সে যে নতুন প্রজন্ম কিন্তু এসব ব্যাগেজে বিশ্বাস করে না, তারা এখন ক্যাটেগরাইজ করে দিচ্ছে। হ্যাঁ, এতদিন তোমরা করোনি কেন? আমি করিনি, আমি তো বলছিলাম যে এটা কিন্তু বস এটা কী হচ্ছে। হ্যাঁ, তুমি একটা মাল্টিপল মানুষ, তুমি তার মানে সারা জীবন একটা হতেই পারে তোমার একজনের সাথে প্রেম, মনোগামিতে বিশ্বাস থাকতেই পারে, তা বলে সেইটা অ্যাবসলিউট এটা কী করে হচ্ছে? এটা কার স্বার্থে চলছে এটা? এখন সেই সময় এসছে, এখন সে সময় এসছে যে আর ধরে রাখা যাচ্ছে না, বাচ্চাগুলো আর কথা শুনছে না। হেভি হেভি সময় এখন। হ্যাঁ, মাঝে মাঝে কথাবার্তা হয় টুকটাক, কিন্তু আমরা তো এত ক্লোজলি কাজ করেছি, থেকেছি একসাথে, তো ওটার একটা ফলও আছে, উল্টো ফল। সেটা হচ্ছে অধিকাংশ সময় দেখবেন যে এইগুলো স্পোর্টস কোচ এবং একটা প্লেয়ারদের মধ্যেও হয়, কারণ তারা এত বেশি কাছে চলে আসে এবং মানে প্রেশারটা, টেনশন এবং প্রেশার এত বেশি সেখানে, কারণ সেখান থেকে কিছু উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে উৎপাদন হচ্ছে জিনিসপত্র, ওটা হচ্ছে মাঠটা যেখানে মানে কাজটা হচ্ছে। এবার তারপরে কি হয়, যেমন অর্গানিক ফার্মে দেখবেন যে অর্গানিক ফার্মিং করতে হলে যে যে জমিটা, ওটাতে 7 বছর চাষ করা যায় না, ফেলে রাখতে হয়, তারপরে আবার সেখানে ঠিক করে চাষ হয়। আমার সম্পর্কের ক্ষেত্রেও সেটা হয় অনেক সময়, কারণ অনেকটা সময় গ্যাপ দিতে হয়, নিজেদের বড় হতে হয় আবার করে কথা বলার জন্য। আমরা একই পাড়ায় থাকি এখনও, লেক গার্ডেন্সে, সুতরাং মানে আমিও এখানে গত বছর থেকে একটু বেশি সময় আছি, সুতরাং প্রায়ই আমাদের দেখা হয় রাস্তাঘাটে। ওটা তো একটা সময় ছিল ওখানে, তো আমরা এবং দারুণ সাংঘাতিক সময়। এবার ওটাকে হয়তো রিক্রিয়েট করা যাবে না, এখন করলে আবার একটা অন্য জিনিস হবে। কিন্তু যেটা হয়নি, যেটা খুব
অদ্ভুত জিনিস, এবং যেটা আমরা হয়তো বললে কিছু হবে না, কিন্তু রিয়ের মতন একজন অ্যাক্ট্রেস যাকে কানুর মতো ডিরেক্টরও ইউজ করে, সে এখানে ইউজড হয় না। সেটা খুবই স্যাড জিনিস। রিয়ের ব্যাপারে সবার কৌতূহলটা শুধুমাত্র তার শরীরেই আটকে আছে, কিন্তু সে যে বার্লিন গিয়ে সেখানে লোকজন তাকে কীভাবে, তার অ্যাক্টিংকে কীভাবে দেখেছে ফ্রম বার্লিন টু সিটজেস টু সানড্যান্স, সেটা এখানে কেউ দিচ্ছে না ভ্যালুটা। দ্যাটস আ ভেরি স্যাড সিচুয়েশন which we can't do much about. আমি সৌরভকে চিনেছি এই কাজটা করতে গিয়ে, কিন্তু তার সাথে সাথে আমি ওর অন্য কাজও দেখেছি, মানে ওর মিউজিকের কাজ দেখেছি, ওর ইন্টারেস্ট সম্পর্কে আমার একটা আইডিয়া হয়েছে। ও যে ক্লাউড কিচেন করছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে প্রথমত মাল্টিপল জিনিস করছে ও, যেটা নর্মালি লোকে করে না। আমি অভিনেতা তো অভিনেতাই, আমি সারাক্ষণ চুল আঁচড়াচ্ছি, এইটা ওর নেই, এটা আমার দারুণ লেগেছে। সৌরভের সাথে খুবই হৃদ্যতাপূর্ণ একটা, এবং অ্যাক্টার হিসেবেও ও একটা টেকনিক ইউজ করছে, যেটা আমি ও বলছিলাম যে খুব বেশি লোক জানে না, উইচ ইজ কল্ড মাম্বল কোর। ও মন্টু যখন করে তখন মন্টুর কী বলছে ঠিক বোঝা যায় না, করে কথা বলে। ওইটা কারা ওইভাবে কথা বলে, যাদের কনফিডেন্সের অভাব, যাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে ওরকম। ইটস a very interesting thing that he has come up with. So I thought that he was very interested in the craft itself, and I am always interested in craftspeople. হ্যাঁ, আমি একটা সিনেমা এটা নিয়ে লিখেছি, কিন্তু ওটা কেউ করতে দেবে না আমায়, কিন্তু আমার হেবি মজার লাগে এগুলো লিখতে। তো আছে একটা, কি কি সাবজেক্ট থাকছে সেখানে? সেটার নাম হচ্ছে গুপি। গুপি, ওকে। গুপি শুট থেকে এখন তো মানে সবাই জেনে গেছে। এর আগে তো গুপি কথাটা বলা যেত না, গুপি ছিল। আচ্ছা, খুবই খুবই কমপ্লিকেটেড, কমপ্লেক্স একটা গল্প, কিন্তু প্রযোজক পেলে করবেন? হ্যাঁ, প্রযোজক পেলেই করবো। জম্বি গল্প, সবাইকে খেয়ে ফেলবে সবাই। খেলাটা কি, এই সার্কাসটা, এই সার্কাসটা অনেক দিন ধরেই কীরকম ব্রু করছিল, এবং জিনিসটা ক্লিয়ার ছিল না কারোর কাছে। কিন্তু তারপরে একটা সময় দেখা গেল যে দুটো সেপারেট ইউনিট, এবং মানে খুবই মজার ব্যাপার। ইটস এ কমেডি, রাইট? বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু গুপি খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, কারণ যেটা হতে চলেছে এখন, সেটা হচ্ছে পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি যে বম্বে থেকে কেউ আর আসে না এখানে শুটিং করতে, এটা জানি তো আমরা। লাস্ট ইয়ারে কটা সিনেমা এখানে শ্যুট হয়েছে? দ্যাটস অল দ্যাট দ্য কোয়েশ্চেন, ইটস নাম্বারস, ইটস জাস্ট পিওর ফ্যাক্ট। পুরোটাই ভয়ের, সবাই ভয়ে আছে। আপনি জিজ্ঞাসা করুন মেকআপ আর্টিস্টদের, ছোট ছোট টেকনিশিয়ানসদের, তাদেরকে জিজ্ঞাসা করুন। কাজ না হলে তো তাদের ভাতটা মারা যাচ্ছে। হ্যাঁ, তাদের তো যাচ্ছেই, কটা দিন শুটিং পাচ্ছে সে, এটা দেখতে হবে না?